হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর এখন আমি আগের তুলনায় অনেকটাই ভালো আছি। এবার সোজা ঘটনায় ফিরি। আজকে সবাইকে বলবো যে ঘটনাটা শুনবে, সেই ঘটনাটা খুবই কিন্তু ভয়ঙ্কর হতে চলেছে। যদি মনে হয় কেউ সহ্য করতে পারবে না, রাতে ঘুম হবে না, ভয় লাগবে, তাহলে কিন্তু স্কিপ করতে পারো। আজকের ঘটনাটা কিন্তু মারাত্মক ভয়ের। তাহলে চলো সোজা আমরা ঘটনায় ফিরি। সবাইকে প্রত্যেক দিনের মতো বলবো, একটা করে লাইক করে দাও। যারা এখনো পর্যন্ত ভালোবেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি করে নাও। কি করছো? আর কালকে কিন্তু দারুণ একটা টিপস আসছে, দারুণ টিপস। এখন কিছু বলবো না, ঠিক আছে? কালকে চোখ রাখো আর জানতে পারবে। তো চলো আমরা ঘটনায় যাই। আমাদের স্বর্ণালী ঘটনাটা পাঠায়, স্বর্ণালী ব্যানার্জি। স্বর্ণালীর বাড়ি হচ্ছে গড়িয়ায়। স্বর্ণালী বলে, দিদিভাই, এই যে ঘটনাটা তোমাকে আমি বলছি, দীর্ঘ বহু বছর ধরে এই ঘটনাটা আমাদের বাড়িতে মানে পরিবারের সাথে ঘটে আসছে। এই ঘটনাটা মানে আমরা দিশেহারা হয়ে যাই একটা সময় যে আমরা কি করব। অ্যাকচুয়ালিও দেখো, একটা মানে এডুকেটেড, আমাদের পরিবারটা প্রচন্ড এডুকেটেড। মানে আমার বাবা, আমার মা, আমার বাবা ডক্টর, আমার মা স্কুল টিচার, দেন আমার জেঠু মশাই উনি একজন ইঞ্জিনিয়ারিং মানে পড়াতেন, টিচার ছিলেন। যাই হোক, সেখানে দাঁড়িয়ে ভূত প্রেত, অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে আমরা ভূতের মানে যতই গল্প শুনি, নতুন নতুন ভূতের আমরা আনন্দ নিই, মানে ভূত ভূত জিনিসটা একটা ভয় লাগে। কিন্তু দিদিভাই, আদৌ যে বাস্তবে যে ভূত বলে কোনো জিনিস আছে বা আত্মা যে আছে, মানে আমরা জানি যে আত্মার কখনোই মৃত্যু হয় না। উম, মরে যায় তো শুধু শরীরটা, আত্মা তো থেকে যায়। কিন্তু তবু আত্মার যদি অস্তিত্ব থেকেও থাকে, কিন্তু এই যে মানুষে বলে ভূত, এই ভূত জিনিসটাকেই না আমার বাড়িতে কেউ মানে, না আমরা কেউ বিশ্বাস করি, না আমি করি। তো স্বর্ণালী বলে, দিদি ভাই, এই ঘটনাটা ঘটে হচ্ছে আমি যখন সেকেন্ড ইয়ার পাস করে বাড়িতে একবার আসি। আমি তো হোস্টেলে থেকে পড়াশোনা করতাম। বাড়িতে যখন আমি আসলাম, তখন আহ আসতে না বাড়িতে মানে আমাদের ড্রাইভারকে আমার বাবা মাঝে মাঝে বলে দিতেন যে আমার মেয়ে এসছে। আমি তো মানে কলকাতার বাইরে ছিলাম, ব্যাঙ্গালোরে থাকতাম, ওখানেই আমার পড়াশোনা সবকিছু। যখন আমি কলকাতায় আসতাম, তখন আমাকে বাবা, আমাদের যে ড্রাইভার দাদা ছিল, ওর সাথে আমাকে এইদিকে ওইদিকে পাঠাতো, মানে ঘুরতে। একা তো যেতে দেবে না। আর কলকাতাতে সেরকম আমার কোনো বন্ধু বান্ধব, কোনো ফ্রেন্ড ছিলও না। তো বাবা আমাকে বলতো যে যখন কোথাও যাওয়ার হবে তখন বলবি, আমাদের ড্রাইভার দাদা উনি নিয়ে যাবেন। তো কখনো কখনো মা আমার সাথে যেতেন, কখনো কখনো ওই ড্রাইভার দাদার সাথে আমি চলে যেতাম। তো সেরকমই একদিন আমি বাগবাজার যাই। বাগবাজারে গিয়ে ওখান থেকে আমি কিছু মার্কেটিং করি। ওখান থেকে কিছুটাই দূরত্ব আমাদের এসপ্ল্যানেড। তো কলকাতা এসপ্ল্যানেডের মতো সস্তা তো কোনো জায়গায় পাওয়া যায় না। তো আমি ভাবলাম যখন আমি এবার ব্যাঙ্গালোরে রিটার্ন ব্যাক করব, তখন আমার ওখানে তো সব ফ্রেন্ড, এখানে তো কোনো ফ্রেন্ড আমার নেই। তো যেহেতু আমি ওখানে থেকে পড়াশোনা করি, সব হোস্টেলে আমার ফ্রেন্ডরা থাকে। তো আমি ভাবলাম ওদের জন্য বেশ কিছু এখান থেকে কলকাতা থেকে আমি ড্রেস নিয়ে যাব। কারণ আমার ওখানে অনেক মানে মেয়ে বন্ধুরা আছে যারা আমাকে বলেছে যে কলকাতায় গেলে কলকাতা থেকে কিছু আমাদের জন্য নিয়ে আসিস। কারণ ওরাও যখন ওদের বাড়ি যায় তখন ওরাও ওদের জায়গা থেকে সবাইকে কিছু না কিছু যে যেরকম সামর্থ্য এনে দেয়। তো আমি ভাবলাম তাহলে আমি একটা কাজ করি, এসপ্ল্যানেটে গিয়ে বাগবাজারে কিছু আমার নিজস্ব কাজ ছিল, বুকস কেনার ছিল, আর কিছু টুকিটাকি, তারপরে এসপ্ল্যানেট যাই। ওখান থেকে আমি কিছু জিনিস কিনবো বলে যেটা হয় মার্কেটে গেলে ঘোরা। ব্যাঙ্গালোরে তো থেকে আমার ঘোরা হয় না, মূলত বাড়িতেই থাকতে হয়, পড়াশোনার চাপ, মানে হোস্টেলেই থাকতে হয়, হোস্টেলের মধ্যে পুরো আটকা থাকি। তো সেখানে ঘোরা এরকম কিছু হয় না। তো ওখানে গিয়ে আমি একটু জাস্ট নিজের মতো করে আনন্দ করছি। ড্রাইভার দাদা বললেন যে একটু তাড়াতাড়ি চলে এসো, আমি একটা জায়গায় পার্কিং করছি, আমাকে কল করে দিও। মার্কেট হয়ে গেল, তো আমি একাই ছিলাম। তো আমি আমার মতো ঘুরছি, হঠাৎ ঘুরতে ঘুরতে একজন মানে বয়স্ক কাকা আমার কাছে আসে। এসে আমাকে বলল যে মনা, তুমি মনে হচ্ছে কলকাতায় নতুন। আমি তখন বললাম, না কাকা, আমি কলকাতায় নতুন না, আমার বাড়িতে কলকাতাতে গড়িয়ায়, আর আমি থাকি হচ্ছে বাইরে।
পড়াশোনার সূত্রে আমি হোস্টেলে ব্যাঙ্গালোরে থাকি। তো সেই কাকাটা আমাকে বলল যে মামুনি তোমাকে একটা কথা বলবো। আমি বললাম হ্যাঁ কাকা, আমি কিন্তু ওনার সাথে দাঁড়িয়ে কথা বলছি না, স্বর্ণালী বোন বলছে, আমি কিন্তু চলতি হাঁটছি, উনি কিন্তু আমার সাথে সাথেও হাঁটছে। তা আমাকে তখন উনি বলছে অত ভিড়ের মধ্যেও আমার সাথে সাথে আসছে, এসে আমাকে বলল যে মামুনি আমাকে 10টা টাকা দেবে। আমি তখন হঠাৎ একটা সাইড করে দাঁড়ালাম, প্রচুর ভিড়, রাস্তায় তো লোক যাতায়াত করছে। তো আমি দাঁড়িয়ে তখন বললাম যে কাকা 10 টাকা কি করবে তুমি? তখন আমাকে বললো 10 টাকা দাও, আমার একটা জিনিস কিনতে হবে। আমি তখন ওনার মানে আপাত মস্তক আমি দেখলাম চেহারাটা, দেখে তো ভিখারি বলে মনে হচ্ছে না যে এতটা দরিদ্র 10 টাকা আমার কাছে দিয়ে চাইবে খাবার জন্য বা কিছু। তো আমি পা থেকে মাথা পর্যন্ত যখন দেখছি তখন কাকা বলছে না না, তুমি আমার পোশাক দেখে আমাকে বিচার করো না, আসলে আমি একটুখানি প্রবলেমে পড়ে গেছি, 10 টাকা আমার লাগবে, তুমি দেবে? আমি কিছু না ভাবনা চিন্তা করে 10 টাকা আর কি, হামেশাই তো বাইরে গেলে আমরা জল কিনে খাচ্ছি, 10 টাকার বোতল, 20 টাকার বোতল, দেন 10 টাকা আর কি, আমি পার্স থেকে বের করে 10টা টাকা কাকার হাতে দিয়ে দিই। তো কাকা আমাকে বিনিময় একটা এইটুকুনি ছোট্ট একটা পাথর আমার হাতে দেয়। পাথর মানে একটা সাদা, যেরকম সেই বালিতে দেখবে ছোটবেলায় যখন বালি ঠালি কোথাও আমরা দেখতাম, খেলা করলে আমরা অনেক সময় বালি খুঁজতাম, ঠিক অনেক রকমের শেপের আমরা যেরকম বালির মধ্যে দিয়ে পাথর পেতাম, সেম ওই রকম একটা পাথর উনি আমাকে ধরিয়ে দেয় হাতে। আমি তখন বললাম হেসে, কাকা এই পাথরটা কি করবো, এটা কি? তখন সে কাকা আমাকে বলল আমি তোমাকে খুঁজছিলাম। আমি অবাক হয়ে বললাম আমাকে খুঁজছিলেন মানে? তখন সে কাকা বলল যে আসলে আমি এই পাথরটা দেওয়ার মতো একটা ভালো মনের মেয়ে খুঁজছিলাম, মামুনি তোমার মনটা খুব ভালো। আমি তখন বললাম কেন? এত এখানে মেয়ে বউরা ঘুরছে, এত মানুষ রয়েছে, কাকা আমাকে ভালো বলছো কেন? তখন সে কাকা বলল দেখো, এখানে অনেকেই ঘুরছে, ঠিকই বলেছো তুমি, এখানে অনেক ঘোরার মধ্যে আমি অনেক কারোর কাছে 10 টাকা চেয়েছিলাম, আমাকে কেউ দেয়নি। এক কথায় বলতে তুমি আমাকে একটু কিন্তু কিন্তু করেও, মানে আমার ড্রেস পোশাক দেখে ভাবলে ভিক্ষা চাইছি, এরকম কিছু ব্যাপার নয়। আসলে আমি এই জিনিসটা তোমায় দেব, আমি যদি হঠাৎ করে রাস্তায় এসে তোমায় বলতাম মামুনি 10টা টাকা দাও, আমি তোমাকে পাথরটা দেবো, তুমি কি কোনোভাবে আমার কাছ দিয়ে পাথরটা নিতে না 10 টাকা দিতে? কখনোই না। তো আমি ওই জন্য তোমার সাথে কথা বলে, তোমার সাথে আলাপ জমিয়ে তারপর দিলাম। এই এত মানুষ দেখছো না, এত মানুষকেও আমি বলেছিলাম, 2-1 জনকে, চলে গেছে, নেই তারা, তারা আমাকে 10 টাকা তো দিতে রাজি হয়নি, উল্টে আমাকে যাচ্ছে তাই ইংরেজিতে গালাগালি দিল, মনে হচ্ছে আমি অশিক্ষিত, সেরকম না আমি কিন্তু। যাই হোক, বলতে বলতে সেই কাকা আহ আমাকে পাথরটা দিয়ে ভিড়ের মধ্যে কোথাও যেন এতগুলো কথা দাঁড়িয়ে বলল, ভিড়ের মধ্যে না বিলীন হয়ে গেল, যেন মিশে গেল, সে নেই আর। আমি কিন্তু সেই কাকাকে সত্যি কথা বলতে অনেক করে খোঁজার চেষ্টা করছিলাম, মানে হঠাৎ কোথায় গেল, এই মাত্র তো কথা বললো লোকটি, কোথায় চলে গেল? কিন্তু ভিড়, অনেক ভিড় ছিল। তো আমি ভাবলাম হয়তো কোনো দিকে কাকা হয়তো চলে গেছে। আমি আমার মতো আমার 7খানা বান্ধবীর জন্য আমি ছোট ছোট ক্রপ ফ্রক্স এইসবগুলো নিই, টপ নিয়ে আমি ড্রাইভার দাদাকে কল করলাম। ড্রাইভার দাদা আমাকে বলল একটা জায়গার, আমাকে অ্যাড্রেস দিল, বলল এই লোকেশনে আসো, আমি এখানে দাঁড়িয়ে আছি। তো আমি যেতে যেগুলো শপিং করেছি সেগুলো পেছনে রেখে ড্রাইভার দাদা সামনে বসি। তো ড্রাইভার দাদা আমাকে আবার বলল আজকে সামনে বসবে দিদি? আমি বললাম হ্যাঁ, কেন কোনো অসুবিধা? বললো না না, বসো। তা আমি বসে খুব অ্যাপসেট, আমি ভাবছি লোকটি আমাকে পাথরটা দিয়ে কোথায় গেল, পাথরটা কি পাথর, কেন দিল, আমাকে কেন দিল, নানা রকম চিন্তা করছি। হঠাৎ করে আমাকে পাশে ড্রাইভার দাদা আমাকে বলল যে আচ্ছা দিদি, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি কিছু চিন্তা করছো, কি ব্যাপার আমাকে বলতে পারো? কি টাকা পয়সা কি বেশি নিয়ে নিয়েছে? এসব জায়গায় চোর, একটু দামাদামি করে কিনতে হয়, তুমি ব্যাঙ্গালোরে থাকো, কেন এইসব জায়গা দিয়ে জিনিস কিনতে গেলে? অনলাইন নিয়ে নিতে, নালে কোনো জায়গা দিয়ে। আমি বললাম না না, এরম কোনো ব্যাপার না দাদা,
একটা অদ্ভুত জিনিস ঘটেছে আমার সাথে। তখন ড্রাইভার দাদা বললো, কি হয়েছে? কিছু ফ্রড হয়েছে? কি হয়েছে? আমি তখন বললাম যে না দাদা, ফ্রড হয়েছে কিনা জানি না, তবে একটা আহ অর্ধ মাথায় চুল, সামনেটা টাক, একজন ফর্সা করে পায়জামা আর তোমার পাই প্যান্ট পরেছিল, সাদা রঙের, বেশ বেটে খাটো ফর্সা একটি লোক হঠাৎ করে আমার কাছে আসে, এসে আলাপ বাড়াচ্ছিলেন, মানে জানতে চাইছিল তুমি কোথায় থাকো, কি ব্যাপার কি, এসব জানতে চাইছিলেন। তারপর হঠাৎ করে আমাকে 10 টাকা চেয়ে বসে। তখন ড্রাইভার দাদা শুনে হা হা করে হেসে বলল, খুঁজে খুঁজে তোমাকেই পেয়েছে, বুঝতেই পেরেছে কলকাতার না, কলকাতার মানুষ, কলকাতার লোক 1 টাকাও কাউকে দেয় না, সেখানে দাঁড়িয়ে 10 টাকা তোমার কাছ দিয়ে চেয়েছে, মানে বুঝতেই পেরেছে তুমি এখানের মানুষ না। আমি বললাম দাদা, সেটা আমি জানি না, 10 টাকা দিয়ে তো আমার কপাল নেবে না। সব থেকে বড় কথা দাদা, এই যে মানে অবাক লাগলো, দেখো না, পার্স থেকে আমি বের করে পাথরটা দেখালাম। তো তখন দাদা বলল, হ্যাঁ ফেলে দাও, কি না কি পাথর, কি করতে দিয়েছে, দূর, এ তো বালিতেই পাওয়া যায়। তখন আমি হাতে নিয়ে বললাম, হ্যাঁ আমারও তো দেখে সেরমই মনে হচ্ছে, এই পাথর তো ছোটবেলায় বালিতে আমরা অনেক ঘাটাঘাটি করেছি, কিন্তু আমাকে এই পাথরটা দিল, কি করব? ড্রাইভার দাদা বলল, কাঁচটা খোলো গাড়ির, খুলে বাইরে ছুঁড়ে ফেলে দাও। আমি ফেলতে গিয়েও কি জানি কেউ যেন মন থেকে আমাকে বাধা দিচ্ছিল, আমি না পাথরটা রেখে দিই। যাই হোক, একটা সময় বাড়ি চলে আসি। বাড়িতে আসার পর মাকে বাবাকে বলিনি কথাটা, অ্যাকচুয়ালি মাথায় ছিল না, ভুলে যাই। তারপর আমাকে মানে আমার বাবা বললেন যে মামুনি, তুমি কয়দিন এখানে থাকবে, রাতের বেলা ছাদে ছাদে উঠো না কিন্তু, কারণ রাতের বেলা ছাদে উঠো না, এই পাশের বাড়ির একটি মেয়ে আহ কিছুদিন আগে মানে সুসাইড করেছে। যদিও দেখো আমরা ভূত প্রেত এসবের বিশ্বাসী না, তবুও তুমি এসছো তো, এত কিছু জানো না। যাই হোক, আসলে আমি, জানোই তো হাস্যকর লাগছে তোমার কাছে না মামুনি, বিষয়টা হচ্ছে উম এলাকার অনেকেই বলা কওয়া করছে নাকি সেই মেয়েটার আত্মাকে নাকি তারা দেখতে পাচ্ছে দিনে দুপুরে। যদিও আমরা এসব কর্ণপাত করি না, তাও তোমাকে বললাম, তুমি আবার কবে ফিরে যাবে, যদি বেজায় একটা কিছু হট করে হয়, তোমার হয়তো পড়াশোনাটা পিছিয়ে যেতে পারে, কারণ আমার বাবা মা পড়াশোনা ছাড়া কিছু বোঝেন না ওনারা। তো আমি বললাম ঠিক আছে। রাতের বেলা আমি উপরের ঘরে 3 তলা রুমে, আমি আমার বেডরুমে শুয়ে আছি। তো আমার বেডরুমে যখন আমি থাকি না, কেউ থাকে না, সপ্তাহে একদিন কাজের দিদি পরিষ্কার করে দেয়, বন্ধ থাকে। তো আমি এসছি ব্যাঙ্গালোর থেকে, 2 দিন হয়েছে, থাকবো প্রায় আর সপ্তাহখানিক, চলে যাব। এবার রাতের বেলা হঠাৎ ঘরের মধ্যে কিছু একটা শব্দ হয়। আমি উঠে বসলাম, উঠে বসে আমি এদিক ওদিক দেখে ঘরের লাইটটা অন করলাম, যদিও নাইট ল্যাম্প জ্বলছিল। তো দেখলাম না, সেরকম তো কোনো কিছুই না, কিসের শব্দ হতে পারে? এবার আমরা একটা জিনিস জানি, বদ্ধ ঘর, বহুদিন ধরে একটা ঘর যদি বন্ধ অবস্থা থাকে, লোকজন যাতায়াত না করে, পুজো পার্বণ যদি না হয়, মানে সেখানে না নেগেটিভ জিনিসপত্র মানে থাকে, বসবাস করে, এটা আমরা শুনেছি। যেরকম ভাঙা চোরা বাড়ি দেখবে, কোনো ফাঁকা মানে কোনো জায়গায় অর্ধ কমপ্লিট বাড়ি পড়ে রয়েছে, এরকম জায়গায় হয় বা। তো সেখানে গিয়ে, যাই হোক, আমি তো ওসব কিছু মানি না, আমার বাড়ির লোক ওসব কিছু মানে না, আমি আবার লাইটটা অফ করে শুয়ে পড়ি। হঠাৎ আমার ছাদের মধ্যে ধপ 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 এরকম আওয়াজ হচ্ছে, মনে হচ্ছে কেউ একটা ভারী জাতীয় কিছু ছাদের মধ্যে বসে ধপ 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 করে শব্দ করছে। তখন আমি বললাম, বাবা এরকম ধপ ধপ করে শব্দ হচ্ছে, এরকম কি ব্যাপার, কি ব্যাপার, একটা তো মানে কিছু তো ব্যাপার থাকে, হঠাৎ করে এরকম শব্দ কই, কাল রাতে তো পাইনি। হ্যাঁ, যদিও কালকে আমি খুব টায়ার্ড ছিলাম, তবুও কোনো শব্দ হলে তো আমি পেতাম, এতটাও টায়ার্ড ছিলাম না। এইসব সাত পাঁচ ভাবতে ভাবতে আমি ঘুমিয়ে পড়ি। হঠাৎ করে আমার 3 তলার যে রুম, সেই রুমের বলছে, দিদি ভাই যে দরজা আছে, দরজার মধ্যে কেউ না
খুব জোরে জোরে মনে হচ্ছে মারছে, আওয়াজ হচ্ছে। আমি উঠেই না, মানে ঘুমটা লেগে গেছিল তো, সাথে সাথে মাথাটা ধরে নেয়। উঠেই আমি বলছি কি, মা, উফ, ডাকছো কেন? দাঁড়াও, দরজা খুলছি। কেন, আমার মাই ওরকম করেন। আমি দরজা যখন খুলি তখন দেখলাম, না, কোথায় মা? কেউ তো নেই, পুরো সিঁড়ি ফাঁকা। মাথাটা আমি ঝুঁকিয়ে দেখলাম, সিঁড়ি দিয়ে মা কি নেমে গেল? আমাকে ডাকলো কোনো কারণে? না, মা তো নেই। ছাদে দেখলাম, ছাদে যাওয়ার সিঁড়ি নেই, এত তাড়াতাড়ি তো কেউ যাবে না। কি হচ্ছে? গেটটাকে আবার ভেজিয়ে দিলাম, আর লক করিনি, ভেজিয়ে দিয়ে আমি শুয়ে পড়ি, কারণ ঘুমাতে পারছি না, যদি মা এসে পাচ্ছে আবার ডাকে। সকাল হয়, আমার মা এসে আমাকে বললো, কি রে মামুনি, ও, কত বেলা হয়ে গেছে জানিস, 11টা বাজে, রান্না বান্না সব হয়ে গেছে, জল খাবার আর খেতে হবে না, স্নান টান করে ফ্রেশ হয়ে একদম লাঞ্চ করে নে। আমি বললাম, এখন বেলা 11টা? ও মাই গড! মা বললো হ্যাঁ। তো মাকে বললাম, ঠিক আছে, কি রান্না করেছো? মা বললো, খাসির মাংস। ব্যাঙ্গালোরে তো এসব খেতে পারি না, সত্যি কথা বলতে। মানে পাওয়া যায় অনলাইনে, ভক্তি হয় না ঠিক। বাড়িতে মায়ের হাতে কষা মাংস, দারুণ। সেখানে আমি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে একটু ধূপ ধূপ পুজো টুজো দিই, বাড়িতে থাকলে দেখিয়ে আমি আসলাম লাঞ্চ করতে। মাকে না রাতে আমি কথাটা বললাম। মা আমাকে বললো, আরে ওইসব মনের ভুল, ওরকম কোনো ব্যাপার না, ছাড় তো, কিচ্ছু হয়নি ওসব, তুই ওসব ভাবছিস, তোর বাবা ওই বলেছে না পাশের বাড়ির মেয়েটার কথা, ওই জন্য তোর মাথায় একটা প্রেসার পড়েছে। আমি তখন বললাম, না, বিশ্বাস করে কোনো ব্যাপার না। তো বললো, ওসব কথা ছাড়, খেয়ে নি, মন দিয়ে খা। তারপর আমার বান্ধবীরা একে একে কল করতে থাকলো, আর প্রত্যেক দিনই কল করে, ওরাও বাড়ি গেছে। আবার সময় সুযোগে ওদেরকে আমিও কল করি। তো যাই হোক, গল্প করতে করতে সবকিছু ভুলে গেছি। রাতের বেলা খাওয়া দাওয়া করি, বাবার সাথে অনেক রাত পর্যন্ত গল্প করি, কারণ বাবা আমাকে খুব মিস করেন, আমিও বাবাকে খুব মিস করি। যেহেতু উনি আবার চলে যাব, তো বাবার সাথে অনেক গল্প টল্প করার পর আমি শুতে যাই। শুতে গেছি, আমি সত্যি কথা বলতে, মানে বাবা মাকে কিন্তু ওই পাথরের কথাটা আমি কিছু বলিও নি, যে 10 টাকা দিয়েছি এরকম কারোর সাথে দেখা হয়েছিল, কিছুই না। রাত ঠিক 12টা বাজে, আমি কিন্তু জেগে রয়েছি, ঘুমাইনি, কারণ বাবার সাথে অনেকক্ষণ গল্প করেছি। এসে আমার ঘুম আসছে না, ফোন ঘাঁটছিলাম, বন্ধুরা অনেকে দেখলাম ডিএম করেছে হোয়াটসঅ্যাপে, দেন ওখানে একটু ওদের সাথে কথা বলছিলাম। ঠিক 12টা ঘড়িতে বাজে, হঠাৎ আমি দেখলাম আমার ঘরের ভিতরে, মনে হলো ঘরের ভেতর থেকে কেউ বাইরে বেরিয়ে গেল। দরজাটা লক ছিল, জাস্ট লকটা কেউ খাট করে একটা আওয়াজ হলো, গেটের দিকে তাকালাম, কানে বুঝতে পারলাম যে গেটের দিকে আওয়াজ হচ্ছে। তাকাতে গেটের দরজাটা ভেতর থেকে মনে হলো যেন আমি খুলে বেরোলাম, সেরকমই কেউ দরজাটা খুলে বাইরে বেরিয়ে গেল। আমি হঠাৎ করে ভাবলাম, কি হলো, মানে এতটা ভয় পাই, কি হলো, দরজা খুলে হঠাৎ কে বেরিয়ে গেল, মানে সবারই স্বাভাবিক ভয় লাগবে, এতটা ভয় লাগে। আমি তখন মানে সাথে সাথে ওই মুহূর্তে বাবাকে কল করি। আমি জানি বাবা এত তাড়াতাড়ি ঘুমাননি। বাবা ফোনটা সাথে সাথে রিসিভ করেন। বাবা আমাকে বললো, কি হয়েছে মামুনি? আমি বললাম, বাবা একটু উপরে এসো, একটা কথা বলতে ভুলে গেছি, উপরে এসো। বাবার সাথে সাথে উপরে আসে। বাবা বলল, কি হয়েছে, দরজা খুলে রাতের বেলা দরজা লক করোনি, তুমি শুয়েছো? আমি বললাম, বাবা আমি লক করে শুয়েছিলাম, বিলিভ করবে না তুমি, এক্ষুনি আমার রুম থেকে কেউ যেন বেরিয়ে গেল, তুমি বিশ্বাস করো, আমার রুম থেকে কেউ বেরিয়ে গেল। আমার বাবা আমাকে বলছে, রুম থেকে বেরিয়ে গেল? তুমি কি ফাজলামি করছো? হ্যাঁ, মজা করছো? রুম থেকে কে বেরোবে? তুমি তো রুমে রয়েছো, তুমি লক করোনি, রুম থেকে কে বেরোবে? কে বেরিয়েছে তুমি দেখোনি? তোমার মা, আমি ছাড়া, তুমি এসছো আজকে 2 দিন হলো, বাড়িতে কেউ থাকে না, কাজের মেয়েটি রাতের বেলা বাড়ি চলে যায় সন্ধেবেলা। তাহলে পারে, তাহলে পারে কে বেরোবে? আমি বললাম, বাবা আমি জানি না, জানি না কি হচ্ছে। যখন আমি আমার রুম থেকে রাতের বেলা ছাদে উঠি, সত্যি কথা বলতে আমাদের বোন বলে, দিদি ভাই আমি একটু হালকা স্মোক করি। সিরিয়াসলি বলছি, আমার বলতে কোনো অসুবিধা নেই। আমরা যে হোস্টেলে থাকি ওখানে আমরা মানে পড়াশোনার প্রচুর চাপ পড়ে, তো ফ্রেন্ডরা মিলে আমরা একটু স্মোক করি। তো সেখানে আমার হঠাৎ জানি না রাতে ঘুম আসছে না, ওরকম একটা চোখের উপর দেখেছি তো,
যে কেউ বেরিয়ে গেল, পরে ঘুমটা আসছে না। তো আমি মানে কি বলবো, মানে বললে হয়তো বিশ্বাস করবে না, একটু স্মোক করার জন্য লুকিয়ে রাখি, বাড়িতে কেউ জানে না, কেউ জানে না। তো আমি উপরে উঠি, ছাদে উঠে আমি স্মোক করছি। হঠাৎ একটা হাওয়া, মানে আমি লক্ষ্য করছি মানে চারপাশে সেরকম গাছ টাছ রয়েছে, হাওয়া নেই, কিন্তু ছাদে আমি যেখানে রয়েছি আমার চুলটা ছাড়া রয়েছে, খোলা চুল, হাওয়া একটা ঘুরছে একাট করে, মানে এত হাওয়া ছাদের মধ্যে। আমি তখন না স্মোক করতে করতে ভাবছি, দূর, আমার সিগারেটটা মানে ধরে যাচ্ছে তো, মানে হাওয়া দিলে তো সিগারেটটা ধরে 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 কম হয়ে যাচ্ছে, আমি তো সব সময় কন্টিনিউ টানছি না। তো স্বর্ণালী বলছে হঠাৎ করে পাশ থেকে না কিরকম একটা শব্দ আসছে, ঠিক মনে হচ্ছে আমি একটা ফাঁকা মাঠের মধ্যে দাঁড়িয়ে রয়েছি, দূর থেকে একটা শোঁ শোঁ শব্দ, মানে জোরে দমকা হাওয়া যদি দূর থেকে ধেয়ে আসে, ঝড়, ঠিক ওরকম একটা হাওয়া আসছে। তো হঠাৎ করে আমি একটু ভয় তো পাই, কারণ বাবা আমাকে বলেছিলেন ছাদে উঠবে না, পাড়ায় একটি মেয়ে সুসাইড করেছে, তার আত্মা নাকি অনেকেই দেখতে পাচ্ছে। মাথার মধ্যে একটা ভয় 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 কাজ করছে। যাই হোক, আমি মানে কোনো রকমে পেছনে যে একটা শব্দ হচ্ছে, কোনো মতে সাহস হচ্ছে না আমি ঘুরে তাকাবো, তবুও আমি কোনোভাবে যেই পেছনে ঘুরলাম, আমি দেখলাম একটা মেয়ে সাদা ফ্রক পরা, হাঁটু পর্যন্ত। কি বলবো, মেয়েটি এরকম ভাবে আমার দিকে তাকিয়ে রয়েছে, আমি কিন্তু ওর কোনো খারাপ রূপ মানে দৃশ্য দেখিনি, কিন্তু সারা শরীরটা ফ্যাকাশে। মেয়েটা আমার থেকে হাইটে 2-3 ইঞ্চি কম হবে, আর মানে এতটা ভয় লাগে। মেয়েটা খালি পায়, ফর্সা, মানে আমি এইটুকুনি দেখি, চুলটা মেয়েটার হাওয়ায় উঠছে, মেয়েটি অদ্ভুত ভাবে আমার দিকে ঠিক এরকম করে মেয়েটি তাকিয়ে রয়েছে। সে বিকট এক দৃশ্য, আমি ওখানেই কিন্তু জ্ঞান হারাই। তারপরে কি হয় আমি জানি না। যখন সকালবেলা জ্ঞান ফেরে, আমার বাবা আমাকে বলল যে তুমি স্মোক করো। আমি কোনো কথা বলতে পারছি না, কারণ হয়তো সত্যি সত্যি স্মোক করছিলাম, পাশে হয়তো পেয়েছে পড়ে থাকতে, বা আমার প্যান্টের পকেটে সিগারেটের প্যাকেটও ছিল। কিছু বললাম না, বাবা বুঝে গেল যে আমি স্মোক করি। বাবা বলল বাইরে গিয়ে উন্নতি হয়েছে, ঠিক আছে, ভালো কথা। ছাদে অজ্ঞান হয়ে গেছিলে কেন? বাবাকে আমি বললাম, বাবা এরকম এরকম ব্যাপার। আমার বাবা বলছে হতেই পারে না, তোমাকে তো ছাদে যেতে না করেছিলাম, তুমি ছাদে গেছো কেন? বাবাকে বললাম, বাবা আমি জানি না আমি কেন গেছি, আমার ঘুম হচ্ছিল না, ঘরে যদি আমি স্মোক করি তোমরা স্মেল পেয়ে যাবে বলে আমি ছাদে উঠেছিলাম। বাবা বললো বারণ করেছিলাম না? করেছিলাম তো। তুমি কি দেখেছো? যখন বললাম, বলছে এই একই জিনিস পাড়ার সবাই দেখছে, সবাই দেখছে। যাই হোক, তারপর শরীরে প্রচন্ড জ্বর, গা হাত পা ব্যথা, উঠতে পারি না, চলতে পারি না। স্বর্ণালী বলছে, দিদি ভাই আমার বাবা আমার ফ্লাইটের টিকিটটা বুক করে দিল, বললে এখানে থাকতে হবে না, তুমি ব্যাঙ্গালোর চলে যাও, আর 5 দিন পর যাবে তো, তুমি এখনই চলে যাও। বাবা একটু রাগ করেছিল, আমি বললাম না বাবা। যাই হোক, আমার ওই মুহূর্তে তো আসা হয়নি, ফ্লাইটের টিকিট ক্যান্সেল হয়। জ্বর, মাথা ঘোরায়, মাথা ঘুরে পড়েও যাই, শরীর খুবই খারাপ হয়ে যায়। লাস্টে নিয়ে আমাকে ডক্টর দেখায়, 3 দিন ডক্টর দেখানোর পর কিচ্ছু মেডিসিনে কাজ হয়নি। তারপর আমাকে নিয়ে যাওয়া হয় একজন মানে মল্লিক সাহেবের কাছে। ওখানে যেতে আমাকে মাদুলি তাবিজ দেয় বালিশের নিচে রেখে শুতে, আর সাথে ধারণও করতে। করার পর আমি মানে 2 দিন পর মাথা তুলি। তারপর আমি 5 দিনের পর, যেদিন আমার অ্যাকচুয়ালি যাওয়ার কথা ছিল, ব্যাঙ্গালোর চলে আসি। আর এই ঘটনাটা আমি তোমাকে ব্যাঙ্গালোর থেকেই দিদিভাই শেয়ার করছি। ভালো লাগলে অবশ্যই তুমি কিন্তু শুনিও। আর এইটা আমার কলকাতায় গিয়ে গড়িয়ার বাড়িতে বাস্তব ঘটনা আমার সাথে ঘটেছে। আর এই ঘটনাটা 2025-এরই ঘটনা। যাই হোক প্রিয় দর্শক বন্ধুরা, ঘটনাটা কেমন লেগেছে এবার ছোট্ট করে জানিয়ে দিই। তোমরা অনেকেই অধীর আগ্রহী আছো মায়ের আশীর্বাদ যারা যারা কাজ করিয়েছো নেওয়ার জন্য। আমি সবাইকে বলি, আগামী রোববার সোমবারের মধ্যে তোমরা পেয়ে যাবে। এতদিনে হয়তো পেয়েই যেতে, কিন্তু আমার কিছু করার নেই। দেখো, প্রকৃতির কাছে কারোর কিছু করার নেই। এত বৃষ্টি, জল এত ভরে আছে, কোরিয়ার বয় যারা আসে তারা তো গাড়ি নিয়ে আসে,
এবার তারা কোরিয়ার যেগুলো থাকে শিপিং সব তুলতে তুলতে আসছে পার্সেল গুলো। অনেকবার বলেছি আমাদের যে পার্সেল বয় আছে, মানে কোরিয়ার নিয়ে যান, অনেকবার ওনারা বলেছে ম্যাডাম কোনো মতো আমরা আসতে পারবো না, একটু কিন্তু আপনাকে সমস্যার মধ্যে ফেলছি, কিন্তু কিছু করার নেই। দেখো দুর্যোগ হলে তো কিছু করার নেই, এখানে ওদের কিচ্ছু করার নেই, আমারও কিচ্ছু করার নেই। তোমাদের জানিয়ে দিলাম, অনেকেই তোমরা আজকে ডিএম করেছো। সত্যি কথা বলতে মানে এত ভালো লাগে, তোমরা আমাকে বলেছো দিদি ভাই একদম আপনি সময় মতো সবকিছু ঠিক হলে আপনি পাঠান, কারণ প্রকৃতির কাছে আমরা কিচ্ছু না, তুচ্ছ। বৃষ্টি জল এত হয়ে গেলে স্বাভাবিক সবকিছু বন্ধ থাকে, মানুষের কাজটা করবে কি করে। যদিও আজকেও ঝিঝির 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 করে পড়ছে, সব থেকে বড় কথা জল বেরোচ্ছে না, চারিপাশে এত জল ভরে গেছে, প্রতি কটা বাড়িতে বাড়িতে জল, বুঝতে পারছো? যেখানে কারোর বাড়িতে জল আজ পর্যন্ত উঠেনি, এই বৃষ্টিতে টানা 2.5 দিনে জল উঠে গেছে, ভাবো। যাই হোক, এবার চলো তোমাদের আমি তাড়াতাড়ি কমেন্টের নামগুলো পড়ে ঘটনাটা শেষ করি। কালকে তোমাদেরকে আমি একটি আবারও আহ একটি টাইপিং দেব। একজন ডিএম করেছে বোন তার সন্তানের জন্য এক্সাম যাতে ভালো হয়, পারছিল না, তার জন্য মায়ের আশীর্বাদ নিয়েছিল। সে বোন বলেছে যে দিদি ভাই আমার ছেলে খুব ভালো মার্কস নিয়ে সে পাশ করে বেরিয়ে গেছে। সবই মায়ের ইচ্ছা, মানে এমন এমন জিনিস হয়েছে, অনেকগুলো এরকম এসছে যাদের কাজ হয়েছে, মানে সবারই তো হয়। এবার দেখো সবাই তো শেয়ার করে না, অনেকে শেয়ার করে অনেকে করে না। তো সেখানে দাঁড়িয়ে তোমাদেরকে আস্তে আস্তে সেগুলোকে আমি অবশ্যই দেব, তোমরা দেখো। কালকেও তুমি দেখেছো যে এক বোন বিয়ের জন্য তার ছেলের বলেছিল, কিন্তু আমি তাকে বলেছিলাম, তারপরে আহ দেখো সেই জিনিসটা সত্যি হলো। আচ্ছা, আচ্ছা, একটা বোন আমাকে লিখেছে, ঘোরাতে ঘোরাতে ওর কমেন্টটা পেলাম, মনিকা। মনিকা বলেছে দিদি ভাই তোমার বাড়িতে যেতে চাই, তোমার দিয়ে দেখা করতে চাই। আচ্ছা ঠিক আছে, কবে আসবে আমাকে জানিও, আমি তোমার অ্যাড্রেস দিয়ে দেবো, হোয়াটসঅ্যাপে ডিএম করো। এখানে যদি বলি তাহলে পরে আমি প্রবলেমে পড়ে যাব, সবাই চলে আসবে বাড়িতে, আমি জায়গায় দিতে পারবো না, আর এখন তো জল কাদা ভরে আছে জানো। প্রথম কমেন্ট করেছেন আমাদের রমা কর্মকার দিদিভাই, সন্ধিয়া মণ্ডল দিদিভাই, সুপর্ণা দি, জবা দেবী। আচ্ছা, ডানকুনি থেকে জবা দেবীর কমেন্ট একবার পড়বো, অনেক বড় কমেন্ট করেছেন। হ্যালো সোনা দিদিভাই, ডানকুনি থেকে জবা চক্রবর্তী বলছি, আপনি যদি কমেন্ট না করেন তাহলে আমার দুঃখটা কি করে বলবেন, আমি কি করে বুঝবো? আপনি যদি না বলেন তাহলে আমি বুঝবোটা কি করে যে আপনি আহ পারবেন কি না, কি পারবো বুঝলাম না তো। আমি যেটা আপনাকে কমেন্ট করে পাঠিয়েছি সেটা যদি পারবেন কি পারবেন না বললে তাহলে ভালো হয়। বুঝতে পারলাম না, আমি তো কোনো এরকম কোনো কিছু কমেন্ট পাইনি গো জবা, আমি কিচ্ছু এরকম পাইনি। পেলে অবশ্যই আমি, তুমি আমাকে ডিএম করো না, তুমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে ডিএম করো। আচ্ছা, তারপর জাসমিন কালাম বলেছো, হাই সোনা দিদি প্লিজ আমার কমেন্ট পড়ো। আচ্ছা পড়ে দিয়েছি, ঠিক আছে, খুশি। আচ্ছা, তারপর আমাদের জলি নন্দী দিদিভাই বলেছেন আমার ফোনটা ভেঙে গেছে যার জন্য কমেন্ট করতে পারছি না। এই তো একটা ঘটনা মনে পড়ে গেল, ফোনটার কথা মনে পড়ে, এটা আমার বরের ফোন, অনেক কষ্ট করে বাংলাতে লিখলাম, বাট আমি রোজ তোমাদের ঘটনা শুনি আর আমার কিছু সমস্যা আছে, তুমি আমাকে আহ দেখবে, তোমাদের কালকে খুব ভালো লেগেছে। আচ্ছা, অবশ্যই দেখবো, তুমি হোয়াটসঅ্যাপে আমার সাথে একটু যোগাযোগ করো। আচ্ছা, তারপরে তারপরে তুমি বলেছো, আচ্ছা তারপরে আমাদের সর্বশীল কমেন্ট করেছো। আচ্ছা, তারপর কমেন্ট করেছো টুকু সাবার বল, তারপরে পিয়ালি রয়, পাপ্পু দে ভাই, সন্তোর দনিয়া, মৌ পাল, তারপরে মৌয়া পাল, সরি, তারপরে বর্ষা সরকার। হ্যাঁ, তোমরা কালকে বাড়িতে জল দেখে অনেকেই খুব কষ্ট পেয়েছো, সত্যি কথা, মানে এটাই তো পরিবার না, পরিবারের কেউ কষ্টে থাকলে সত্যি তো কষ্ট পাওয়ারই কথা। হ্যাঁ,
মানে খুবই কষ্টের মধ্যে ছিলাম। তার মধ্যে প্রিন্সের শরীরটা খারাপ, তো এবার না ফ্যান চালাতে পারছি, ঘরের মধ্যে থাকছি, বিছানা টিছানা স্যাঁত স্যাঁত করছে, জলের একটা আভা ওঠে না। তো সত্যি খুব খারাপ অবস্থার মধ্যে ছিলাম। আজকে এখনো পর্যন্ত রাত 8:30 বাজে, সকাল দিয়ে আমরা বাড়ির 3 জন প্রাণী কেউ খাইনি, কেউ না, শুধু সোনু ডগিকেই খাবার দিয়েছি। জল বের করছিলাম, কি করব বলো, আমাদের সব ঘরে জল ভর্তি। তারপরে মিম কমেন্ট করেছো, নিচু জায়গা না মিম, নিচু জায়গা না, আমাদের জায়গা উঁচুই। এত বৃষ্টি হয়েছে, যার বাড়িতে কোনোদিন জল ঢুকিনি তাদের বাড়িতেও জলমগ্ন হয়ে গেছে। 2.5 দিন টানা বৃষ্টি হয়েছে। সন্ধিয়া মণ্ডল দিদিভাই কান্নাকাটি করেছো, কাঁদতে হবে না। টিনা ঘোষ বলেছে, দিদি তুমি আহ প্রিন্সকে নিয়ে আসো। আচ্ছা। তারপরে আমাদের অনুপম বিশ্বাস ভাই, তারপরে রূপা দে, তারপরে আমাদের গীতিমালা দত্ত কমেন্ট করেছেন, থ্যাংক ইউ, অনেক অনেক ভালোবাসা সুন্দর একটা কমেন্ট করার জন্য। তারপর পার্থ দাস ভাই, প্যান্থার গেমিং ওয়াইটি, আর তারপরে সন্ধ্যা মণ্ডল দিদিভাই বলেছে, থই থই জল এর মধ্যে কেমন আছো, অপুরন্ত ভালোবাসা রইলো তোমাদের জন্য। থই থই জলেও আমি কিন্তু ভালোই ছিলাম, কারণ আমি মনে করি প্রতিটা সিচুয়েশনকে আমাদেরকে ভালোবাসা দরকার। যদি আমি ভয় পাই, যদি আমি কষ্ট নিয়ে বসে থাকি, তাহলে আমার নিজের মনকে কষ্ট দেওয়া। আমার মন কিছুই বোঝে না, যেটা আমার মনকে বোঝাবো সেটাই। তো যে কোনো সিচুয়েশনে আমি মনে করি মনকে হ্যাপি রাখা দরকার, যাই হয়ে যাক। সবসময় তো আর থাকবে না জল, এই তো 2 দিন ছিল, আজকে ঘর পরিষ্কার। সেই রকমই দুঃখ বলো, কষ্ট বলো, অভাব বলো, অনটন বলো, যে কোনো জিনিস সেই সময়টাকে এনজয় করো, সেই সময়টা তাড়াতাড়ি কেটে যাবে। চলো। তারপর ববিতা, তারপরে চন্দনা গোপে দিদিভাই, পার্থ দাস, কিউট দিশা ব্লগস, সন্ধ্যা মণ্ডল, টুকু সাবারবাল, টক ভালোবাসি, হ্যাঁ বলেছে, কি অবস্থা দিদিভাই, কি করে আছো দিদিভাই, তোমাদের অনেক অনেক কষ্ট হচ্ছে। কষ্ট হলেও ভালো তো থাকতেই হবে বলো, কষ্টে কান্নাকাটি করব কি হবে, জল বের করা যেত। সময়ের আগে তো কোনো কিছু হয় না, সব সময়, সময় আসলেই সব হবে। তারপর শুভঙ্কর ঘোড়ই, কৌশিকী ঘোষ, টিনা ঘোষ, তারপর কমেন্ট করেছে, যে বোনের কথা আমি বললাম, মনিকা কি দুনিয়া, বোন দেখা করবে আমার সাথে, অবশ্যই এসো। সবাইকেই বলবো, অবশ্যই যারা দেখা করতে চাইবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে, আমি দেখা করব। তারপরে জাসমিন কালাম, ভারতী দত্ত, তারপরে বাবা ব্লগস থেকে কমেন্ট করেছো, তারপরে মামুনি, মাম্পি ঘোষ, অনেকদিন পর আবার এলাম, অবশ্যই আসবে। টক ভালোবাসি, পার্থ দাস, তারপরে আবার টুকু সাবারবাল, তারপর কমেন্ট করেছো দেবী দেবনাথ, তারপর কমেন্ট করেছো তপতি দত্ত, নীলিমা সিং, টুকু সাবারবাল, আমাদের আব্দুল হক ভাই, সন্ধ্যা মণ্ডল, তারপর সন্তুর দুনিয়া, তারপর কমেন্ট করেছো স্বপন রাউত, তারপর সোনিয়া মণ্ডল, তারপর কমেন্ট করেছো অশোক গুপ্তা, আচ্ছা, রেখা অধিকারী দিদিভাই, কিষাণু মান্না, তারপর বর্ষা সরকার, পিন্টু ঘোষ, তারপরে কমেন্ট করেছো সুপর্ণা দাস, হ্যাঁ, তারপরে সুমনা ভট্টাচার্যা, রমা কর্মকার দিদিভাই, সোমা দাস পরিবার থেকে, তারপরে মণিদীপা ব্যানার্জি, তারপরে দেবস্মিতা সান্ত্রা, তারপরে কমেন্ট করেছো রিঙ্কু নিয়োগী দিদিভাই, প্রদীপ দাস, সুজাতা দাস দিদিভাই, রুমা পল, তারপরে কমেন্ট করেছো গঙ্গা বৈরাগী, একদম শেষে কমেন্ট করেছো ফুলেশ্বরী চক্রবর্তী দিদিভাই। শেষে কমেন্টটা পড়ে এখনের মতো ইতি টানবো। ঘটনাটা খুব ভালো ছিল, শুনতে খুব ভালো লাগলো। জানাতে শোনা, রবিবার দিন বড় মায়ের কাছে গিয়েছিলাম। আচ্ছা, বাবা তোমাদের বাড়িতে কি অবস্থা, ঘরে জল ঢুকে গেছে, খুবই কষ্টে আছো তো তোমরা? হ্যাঁ, অবশ্যই এখন সব ভালো আছি। কষ্ট বেশি দিন থাকে না, সুখ তো থাকেই না। কষ্ট যদিও চিরস্থায়ী হয়, সুখ খুব তাড়াতাড়ি চলে যায়, এটাই তো জীবন। যাই হোক, আজকে আসছি, সবাই খুব ভালো থেকো, লাভ ইউ টু, গুড নাইট, চলো টাটা।